সহজে যদি রেজোনেন্সকে কিভাবে স্ট্রাকচার আঁকতে হয় তা যদি বোঝার জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা আমি করছি। দেখো, কয়েকটা পয়েন্টে আমি লিখে রেখেছি, আগে থেকে রেডি করে রেখেছি। সেই পয়েন্টগুলো দেখো। কেমিক্যাল স্ট্রাকচার ক্যান বি রিটেন ইন 2 or more than 2 ডিফারেন্ট ফর্মস। মানে একটা রেজোনেন্স স্ট্রাকচারকে 2 বা ততোধিক ফর্মে লেখা যায়। বলেছে প্রত্যেকটা পজিশন, মানে প্রত্যেকটা অ্যাটমের পজিশন রিমেন্স আনচেঞ্জড। মানে প্রত্যেকটা যে আমি রেজোনেন্স স্ট্রাকচারগুলো আঁকবো তার প্রত্যেকটা অ্যাটমের তার পজিশনগুলো হচ্ছে সেম থাকবে, এবং সেই স্ট্রাকচারগুলোর নাম কি হবে? ক্যানোনিক্যাল ফর্মস। স্ট্রাকচার ইজ কল্ড ক্যানোনিক্যাল ফর্মস বা রেজোনেন্স ফর্মস। আচ্ছা, ফার্স্ট পয়েন্টে কি বললাম? মোর দ্যান 2 স্ট্রাকচারে আঁকা যায়, সেটাকে বেঞ্জিনকে এইভাবে এঁকেছি। এরপর বলছে যে প্রত্যেকটা অ্যাটম তার পজিশনটা রিমেন সেম থাকবে। দেখো, এই পাই বন্ডটা যদি আঁকি তাহলে হচ্ছে বেঞ্জিনের হচ্ছে এই পাই বন্ড থেকে হচ্ছে এইটা এইখানকে যাবে, এইটা এইখানকে গেল, এইটা তাহলে এইখানে হলো। তাহলে এই পাই বন্ডটা এই পজিশনে, এই পাই বন্ডটা এই পজিশনে, এই পাই বন্ডটা এই পজিশনে গেল। ফলে প্রত্যেকটা কার্বনের তার পজিশন কিন্তু সেম থাকলো, শুধুমাত্র পাই বন্ডগুলো শিফটিং করলো। অর্থাৎ রেজোনেন্স স্ট্রাকচার ইজ মেড বাই শিফটিং অফ পাই ইলেকট্রনস। অর্থাৎ রেজোনেন্স স্ট্রাকচারটা হচ্ছে পাই ইলেকট্রনের শিফটিং হয়। তাহলে 4th নম্বর পয়েন্টে কি বলেছে? যে অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ রেজোনেন্স, a Lewis structure cannot describe the molecule accurately, which is described more than one canonical form in a molecules. অর্থাৎ একটা মলিকুল দিয়ে, একটা মলিকুলের স্ট্রাকচার দিয়ে কখনো হচ্ছে ব্যাখ্যা করা যায় না, 2 বা ততোধিক স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করা যায়। দেখো, এই ফর্মটা যেটা বলেছি সেটাও সেম কথাটা বলেছে। এই কথাটা কি বলতে চাইছে? যে কোনো একটা মলিকুলের যদি প্রপার্টিস ব্যাখ্যা করতে হয় তাহলে কিন্তু কখনো একটা স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করা যায় না, 2 বা ততোধিক স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করতে হয়। সেই স্ট্রাকচারগুলো আমি বেঞ্জিন উদাহরণেই করব। তাহলে এই একটা বেঞ্জিন, তার পাই বন্ধনগুলো হচ্ছে এই পজিশনে আছে। তাহলে এই পজিশনে যদি পাই বন্ড থাকে তাহলে এইটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড কার্বন, এটাও sp2 হাইব্রিডাইজড কার্বন। তাহলে এর বন্ড লেন্থ কত হবে? এর বন্ড লেন্থ হচ্ছে 1.34। এই যে সিসি ডবল বন্ড কত হয়? 1.34 আমস্ট্রন হয়। সিসি সিঙ্গেল বন্ড হলে তাহলে এই যে কার্বনটা, অর্থাৎ C1 নাম্বারিং যদি করি 1 2 3 4 5 6, তাহলে C1 আর C2 এটা কত হবে? এটা হচ্ছে 1.54 হওয়া উচিত। আর C2, C1 অ্যান্ড C6 এটা কত হওয়া উচিত? 1.34। কিন্তু বাস্তবে হচ্ছে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে সিসি বেঞ্জিনের ক্ষেত্রে সিসি বন্ড লেন্থ কত হয়? 1.39 আমস্ট্রন হয়। এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এক্সপেরিমেন্টালি এই ঘটনাটা হয়। তাহলে এটা কেন হচ্ছে? তাহলে নিশ্চয়ই এই একটা স্ট্রাকচার দিয়ে এটা সম্ভব নয় তার ধর্মকে ব্যাখ্যা করা। তাহলে এই পাই বন্ড এখানে যাবে, এই পাই বন্ড এখানে গেল, এই পাই বন্ড এখানে গেল। তাহলে স্ট্রাকচারটা কি হলো? এইখানে একটা ডবল বন্ড, এইখানে একটা ডবল বন্ড, এই জায়গাটাতে একটা ডবল বন্ড। ফলে দেখো, এইটা হচ্ছে এর রেজোনেটিং স্ট্রাকচার বা রেজোনেন্স ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে একটা স্ট্রাকচার দিয়ে আমি ব্যাখ্যা করতে পারলাম না। এটা আরও বেটারভাবে বোঝা যাবে আমি তার পরের পয়েন্টটা যেটা বলেছি, দ্য অল রেজোনেন্স স্ট্রাকচার মিক্স টুগেদার টু ফর্মস অ্যান্ড রেজোনেন্ট হাইব্রিড। অর্থাৎ রেজোনেন্স স্ট্রাকচারগুলো মিক্স হয়ে একটা যে মেন স্ট্রাকচার হবে, তাদের যোগফল যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটাকে বলবো রেজোনেন্স হাইব্রিড। যেমন কি দেখো, এই যে একটা বেঞ্জিনের এই পজিশনগুলোতে পাই বন্ড ছিল, এই পাই বন্ডটা এখানে যাবে, এই পাই বন্ডটা এখানে যাবে, এই পাই বন্ডটা এখানে যাবে। তাহলে কি হলো? এই জায়গাটাতে পাই বন্ড, এই জায়গাটাতে একটা ডবল বন্ড, এই জায়গাটাতে ডবল বন্ড। আর সব সময় রেজোনেন্স স্ট্রাকচার করলে ডবল হেডেড অ্যারো দিয়ে সাইন দিয়ে প্রকাশ করা হয়। এইটা হচ্ছে রেজোনেন্সের সাইন। তাহলে এই দুটোর আমি হাইব্রিড যদি করি, এই দুটোকে মিক্স করলে আমি কি পাবো? এইটা পাবো। এইটা তাহলে কি হবে? এইটা হচ্ছে পুরো পাই যে বন্ধনের ইলেকট্রনগুলো সেটা কি করলো? পুরো রাউন্ড করলো, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য এই যে পয়েন্টটা বলেছিলাম, রেজোনেন্স ইজ মেড বাই দ্য শিফটিং অফ পাই ইলেকট্রন। অর্থাৎ পাই বন্ডের যে ইলেকট্রনগুলো সেটা কি করছে? বেঞ্জিন রিংয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে এটাকে বলবো পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন।
পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হলো, অর্থাৎ এই পাই ইলেকট্রনটা কি করলো, বেঞ্জিন রিংয়ের মধ্যে ঘুরে বেড়ালো। ফলে কি হয়েছে, সেটা পুরোপুরি দ্বিবন্ধন নয়, সেটা দ্বিবন্ধনেও আছে, আবার হচ্ছে এক বন্ধনও আছে, দুটোর মাঝামাঝি একটা। সেই জন্য তার বন্ড লেন্থ কত হলো, এই প্রত্যেকটা কার্বন কার্বন বন্ড লেন্থ বেঞ্জিনের ক্ষেত্রে 1.39 অ্যাংস্ট্রম হয়। এরপরে যেটা বলছি যে এইগুলোকে বলছি, তাহলে এইগুলো হচ্ছে রেজোন্যান্স স্ট্রাকচার, এইগুলো হচ্ছে রেজোন্যান্স স্ট্রাকচারস, আর এইটা হচ্ছে রেজোন্যান্স রেজোন্যান্স হাইব্রিড। ঠিক আছে, এই রেজোন্যান্স স্ট্রাকচারটা হচ্ছে রেজোন্যান্স স্ট্রাকচারটা হচ্ছে ইমাজিনারি, কিন্তু রেজোন্যান্স হাইব্রিডটা হচ্ছে রিয়েল। কারণ কি, এইটা রেজোন্যান্স হাইব্রিড দিয়ে একটা মলিকুলার স্ট্রাকচার ব্যাখ্যা করা যায়, একটা তার প্রপার্টিজ ব্যাখ্যা করা যায়, কিন্তু একটা রেজোন্যান্স স্ট্রাকচার দিয়ে কখনো তার তার প্রপার্টিজ, তার যে কেমিক্যাল বা ফিজিক্যাল প্রপার্টিজ ব্যাখ্যা করা যায় না। ব্যাপারটা বুঝতে পারলে আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে পাই বন্ড এখানে গেল, এই পাই বন্ড এখানে গেল, এই পাই বন্ড এখানে গেল, অর্থাৎ পাই ইলেকট্রনের শিফটিং হলো এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। এইটাই হচ্ছে রেজোন্যান্স। পাই বন্ডগুলো এখানে শিফটিং করার জন্য এই পজিশনগুলো হলো, এরকমভাবে হলো, ফলে এ রেজোন্যান্স হাইব্রিড। তাহলে কি হবে, এইটা হচ্ছে, এইটা পুরো সবগুলো কার্বনের মধ্যে হচ্ছে ইলেকট্রনগুলো, পাই ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, ফলে সবগুলো বন্ধনের মধ্যে সবগুলো বন্ধনের মধ্যে পাই বন্ধন সমানভাবে আছে, ফলে তাই জন্য এর সমস্ত বন্ড লেন্থ সমান হয়। আর একটা এক্সাম্পল দেই, সাপোজ ধরো হচ্ছে কার্বনেট আয়ন, তাহলে সি ডবল বন্ড ও, ও মাইনাস, ডবল বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড হচ্ছে ও মাইনাস। তাহলে এই সিঙ্গেল বন্ড এখানে গেল, এই পাই বন্ড খুললো, তাহলে এর রেজোনেটিং স্ট্রাকচার কি হবে, সি সিঙ্গেল বন্ড ও মাইনাস, আর এইখানে ডবল বন্ড, আর এটা হচ্ছে ও মাইনাস। তাহলে এই যদি আবার এ এখানে যায়, তাহলে হচ্ছে এই বন্ড খুলবে, অর্থাৎ আমি কি পাবো, বেঞ্জিন রিং, কার্বনেট সি ও মাইনাস, এটা হচ্ছে ও মাইনাস, এইটা ডবল বন্ড হবে। তাহলে এইখানে এই তিনটে রেজোন্যান্স হাইব্রিড কি হবে, তাহলে এইখানে কার্বন সি ও মাইনাস, সি হচ্ছে ও মাইনাস, সি হচ্ছে ও মাইনাস, কারণ তিনটেতে দেখো কোনো না কোনো সময় নেগেটিভ চার্জ এসেছিল। তাহলে এই নেগেটিভ চার্জ কটা হয়েছে, দেখো এই নেগেটিভ চার্জ, দুটো নেগেটিভ চার্জ ছিল, তিনটে অ্যাটমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ রেজোন্যান্স হাইব্রিড আসবে 2/3 ডেল নেগেটিভ চার্জটা, মানে মাইনাস অফ 2/3 ডেল। তাহলে প্রত্যেকটা অ্যাটম কত বসছে, 2/3 ডেল। এইটাকে ডটেড লাইন দিয়ে এরকমভাবে দেখাবো। বেঞ্জিনকেও এরকম কখনো কখনো এরকম ডটেড লাইন দিয়ে দেখানো হয়। তাহলে এই কার্বনেট আয়নের মধ্যেও এই ডবল বন্ডটা কিন্তু এই ডবল বন্ড বা এই ডবল বন্ড আলাদা করে নয়, সবগুলো বন্ড লেন্থ সমান, সেই সবগুলো বন্ড লেন্থ সমান, সেটাও ব্যাখ্যা করা যায় এইভাবে। তাহলে রেজোনেন্সটা আঁকবো কিভাবে, তার পদ্ধতিটা হচ্ছে এখানে বলবো। তাহলে আগে যেটা জেনেছি যে প্রত্যেকটা বেঞ্জিনের সিসি বন্ধন সমান হয় কেন, বা কার্বনেটের সিসি বন্ধন কেন সমান হয়, সেটা একটা মলিকুলার একটা স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করতে পারছি না, সেটা একাধিক স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। আরও আমি বন্ড অর্ডার কীভাবে ক্যালকুলেশন করা যায় সেটা এর পরের পেজটাতে আমি করছি। এখন কিভাবে তার স্ট্রাকচার ড্র করব, কিভাবে আঁকবো, তার পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। দেখো আগে জেনেছি যে পাই ইলেকট্রনটা এসেনশিয়াল একটা রেজোন্যান্স স্ট্রাকচার আঁকার জন্য, কারণ পাই ইলেকট্রন শিফটিং হয় রেজোন্যান্সের ক্ষেত্রে। আরেকটা যেটা, যে কনজুগেটেড সিস্টেমটা রেজোন্যান্সে ইনভলভ থাকে, অর্থাৎ কোন সিস্টেম রেজোন্যান্স করবে, কোন সিস্টেম রেজোন্যান্স করবে না, সেটা জানার উপায় হচ্ছে এইভাবে দেখবো যে তাহলে পাই বন্ধন থাকতে হবে, আরেকটা হচ্ছে কনজুগেটেড সিস্টেম থাকতে হবে। তাহলে এইটা হচ্ছে প্রোপেন, এটা একটা স্যাচুরেটেড কম্পাউন্ড, স্যাচুরেটেড কম্পাউন্ড হওয়ার জন্য এর পাই বন্ধন নেই, ফলে এ রেজোন্যান্সে অংশগ্রহণ করবে না, তাই ক্রস সাইন দিলাম। দেখো ইথিলিন, এটার মধ্যে একটা পাই বন্ড আছে, ফলে এইটাও রেজোন্যান্সে অংশগ্রহণ করবে না।
এইটা হচ্ছে এই যে পাই বন্ধন আছে, দেখো CH2 সিঙ্গেল বন্ড, সব আবার সিঙ্গেল বন্ড আবার পাই বন্ধন, এটা হচ্ছে আইসোলেটেড ডবল বন্ড। এটা হচ্ছে রেজোন্যান্সে অংশগ্রহণ করবে না। এরপরে এটাকে বলা হয় কমুলেটেটিভ ডবল বন্ড। এটা পরপর দ্বিবন্ধন থাকলে এটাও রেজোন্যান্সে অংশগ্রহণ করবে না। তাহলে কে অংশগ্রহণ করবে? কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড সিস্টেম মানে কি? যে পাই বন্ধন, সিগমা বন্ধন, আবার পাই বন্ধন। এই কনজুগেটেড ব্যাপারটা যদি বুঝতে হয় আমার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। আমি মোটামুটি এখন জেনে রাখো যে কনজুগেটেড সিস্টেম হলেই সেটা হচ্ছে রেজোন্যান্সে অংশগ্রহণ করে। তাহলে কিভাবে অংশগ্রহণ করে? তাহলে এই পাই বন্ধনটা হচ্ছে এখানে যাবে, এই পাই বন্ধনটা খুলবে, তাহলে আমি কি পাবো? দেখো এই পাই বন্ডটা এখানে এলো, তাহলে এই জায়গাটাতে ডবল বন্ড, তাহলে এই পাই বন্ডন খুলে গেল, অর্থাৎ এইটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এইখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে প্লাস চার্জ। ঠিক আছে, তাহলে এইটা রেজোন্যান্সে অংশগ্রহণ করবে। আরেকটা সিস্টেম রেজোন্যান্সে অংশগ্রহণ করে না, সেটা হচ্ছে রেজোন্যান্সের কন্ডিশন হচ্ছে, যে কন্ডিশন ফর দ্য রেজোন্যান্স হচ্ছে যে অল অ্যাটম ইন এ মলিকুল মাস্ট বি প্লানার। অর্থাৎ একটা মলিকুলের মধ্যে সবগুলো অ্যাটমগুলোকে একই প্লেনে থাকতে হবে, তবে সেটা রেজোন্যান্সে অংশগ্রহণ করবে। তাহলে এইখানে দেখো এই কার্বনটা এইখানে অর্থ পজিশনে মিথাইল গ্রুপ থাকার জন্য এইখানে কি হয়েছে, এই জায়গাটাতে একটা স্টেরিক হিন্ডারেন্স হয়। এই স্টেরিক হিন্ডারেন্স সাইনটা হচ্ছে এইভাবে দেখানো হয়, এইটা বোঝাচ্ছে স্টেরিক হিন্ডারেন্স হচ্ছে। তাহলে স্টেরিক হিন্ডারেন্সের জন্য COOH গ্রুপ উইল বি ডিফার্ড ফ্রম বেঞ্জিন রিং। মানে এইটা কি হয়ে যায়, আর প্লেনে থাকে না, প্লেন থেকে বিচ্যুত হয়ে যায়। ফলে এইটার মধ্যে পাই সিগমা সিগমা বন্ধন, পাই বন্ধন, সিগমা বন্ধন, আবার পাই বন্ধন আছে, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে রেজোন্যান্সে অংশগ্রহণ করবে না। এই ব্যাপারটা কিসের জন্য হলো না? তার কারণ হচ্ছে স্টেরিক হিন্ডারেন্সের জন্য এই COOH গ্রুপটা রোটেট করে গিয়ে প্লানার থাকলো না, নন প্লানার হয়ে গেল। সেই জন্য এই ব্যাপারটাকে বলা হয় স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, বা এটাকে বলা হয় SIR, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, SIR। এবার টাইপ কি, কোন ধরনের পাই বন্ধন হচ্ছে রেজোনেন্সে অংশগ্রহণ করে? আমি বললাম যে রেজোনেন্স আঁকতে গেলে তোমাকে পাই বন্ধনটা মাস্ট, পাই বন্ধনটা থাকতেই হবে। তাহলে কীরকম কীরকম হবে, কনজুগেশন হবে পাই টু পাই কনজুগেশন, অর্থাৎ পাই বন্ধন আবার সিগমা বন্ধন আবার পাই বন্ধন থাকতে হবে। এই দেখো একটা সিস্টেম করেছি, এটা বিউটেন, এই বিউটিন। তাহলে এইখানে হচ্ছে পাই বন্ধন, সিগমা বন্ধন, আবার পাই বন্ধন আছে, অর্থাৎ এই পাই বন্ডটা এখানে যাবে, এই পাই বন্ডটা খুলবে, তাহলে আমি কি পাবো? তাহলে এইটা হচ্ছে নেগেটিভ চার্জ হলো, যেহেতু এখানে ইলেকট্রন চলে আসছে তাই নেগেটিভ চার্জ। তাহলে এই জায়গাতে ডবল বন্ড, এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে তাই এটা পজিটিভ চার্জ। আবার দেখো পাই টু পজিটিভ চার্জ কনজুগেশন হয় কিভাবে? এই পাই বন্ড হচ্ছে এখানে গেল, তখন তাহলে কি আসবে, তীর চিহ্নটা দেখবে, এখানে ইলেকট্রনের ঘাটতি ছিল বলে ইলেকট্রনটা শিফটিংটা এই দিকে তীর চিহ্ন দেখালাম, অর্থাৎ ইলেকট্রনটা এইখানে আসছে, তাহলে এই জায়গাটাতে ডবল বন্ড হলো, তাহলে এইখান থেকে ইলেকট্রন চলে গেল, অর্থাৎ এইটার চার্জ হচ্ছে প্লাস চার্জ। সেমভাবে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে কি আসবে, নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড পাই বন্ড, তাহলে কি আসবে, সেটা উল্টো দিকে হবে, কারণ নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রন আছে বেশি, ফলে এটা পাই বন্ডে অংশ। তাহলে এই নেগেটিভ চার্জ যখন এইখানে গেল, তাহলে এই জায়গাটাতে ডবল বন্ড, আর এইখান থেকে পাই বন্ডটা খুলে গেল, মিন্স এইটা হচ্ছে নেগেটিভ চার্জ। এইভাবে হচ্ছে কনজুগেশন করে। পাই টু লোন পেয়ার কনজুগেশন কীভাবে? দেখো এইখানে এই Z=X, মানে যে কোনো হ্যালোজেন হতে পারে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা ফ্লুরিন, OH গ্রুপ হতে পারে, বা NH2 গ্রুপ হতে পারে, বা NaCO CH3 গ্রুপ হতে পারে। তাহলে এইখানে প্রত্যেকটা দেখো একটা করে লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার সিঙ্গেল বন্ড পাই বন্ড, তাহলে কি আসবে, এই লোন পেয়ারটা এখানে গেল আর এই পাই বন্ড শিফট করলো এখানে, অর্থাৎ এই জায়গাটাতে যেহেতু ইলেকট্রনটা শিফট করছে, পাই বন্ডটা এখানে শিফট করছে, তাহলে নেগেটিভ চার্জ, আর এইখান থেকে যেহেতু এখানে লোন পেয়ার আসছে, তাহলে এটা ডবল বন্ড, আর এই জেডের মাথায় প্লাস চার্জ। তাহলে আবার কি হতে পারে, যে পাই টু অড ইলেকট্রনস, অড ইলেকট্রনকে রেডিক্যাল বলা হয়, অড ইলেকট্রনও রেজোন্যান্সে ইনভলভ থাকে। কিভাবে? দেখো এইখানে অড ইলেকট্রন মিন্স হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন মিন্স এইটাকে এরকম সাইন দিয়ে দেখানো হয়, একটা ইলেকট্রন, এটাকে অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি, মানে এখানে দুটো ইলেকট্রন। তাহলে এইটা হচ্ছে
এরকম হাফ অ্যারো, তাহলে এই ইলেকট্রন, কারণ এই পাই বন্ডটা তৈরি হয়েছিল দুটো ইলেকট্রন মিলে, তাহলে একটা ইলেকট্রন কার্বন নিয়ে নিল আর এ একটা ইলেকট্রন এলো, এ একটা ইলেকট্রন এলো, তাহলে এই বন্ডটা কি হলো, দুটো ইলেকট্রন হয়েছে, তাহলে এটা পাই বন্ড আর এখানে হচ্ছে একটা ইলেকট্রন, অর্থাৎ অড ইলেকট্রন এরকমভাবে থাকলো। এটাই হচ্ছে তার রেজোনেটিং স্ট্রাকচার। এরকম ধরনের হচ্ছে টাইপ হয়। এরপরে একটা টাইপে আসছি, ধরো এই যে লোন পেয়ার যদি থাকে, লোন পেয়ার মানে এই টাইপের মধ্যে পড়ছে, দেখো লোন পেয়ার সিঙ্গেল বন্ড পাই বন্ড, তাহলে কি আসবে, এই লোন পেয়ারটা হচ্ছে এখানে যাবে, এই পাই বন্ড খুলবে, তাহলে হচ্ছে কি আসছে, এইটা হলো এইখানে নেগেটিভ চার্জ, আর এই পাই বন্ডের কোনো চেঞ্জ হয়নি, আর এইখান থেকে এখানে এসেছে, অর্থাৎ এইটা ডবল বন্ড, এইখান থেকে ইলেকট্রন চলে গেছে বলে এটা হচ্ছে প্লাস চার্জ। তাহলে সেমভাবে যখন এইটা এইখানকে হবে, তখন এটা কি আসবে, এটা হচ্ছে নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড পাই বন্ড, অর্থাৎ কেমন টাইপটা, এই এই টাইপের মতো আসবে। কীরকম টাইপটা, এই টাইপের মতো আসবে। এই যে নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড পাই বন্ড আছে, এই টাইপের মধ্যে এটা পড়ছে। তাহলে হচ্ছে কি হলো, এইটা তাহলে এই জায়গাটাতে নেগেটিভ চার্জ, এই জায়গাটাতে পাই বন্ড, আর এইটা যেরকম ছিল সেরকম, এটার কোনো চেঞ্জ হবে না। আবার নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড পাই বন্ড, তাহলে এই ইলেকট্রন এখানে গেল এইখানে, তাহলে এইটা তখন কি হলো, এইটা তখন নেগেটিভ চার্জ হলো, আর এই জায়গাটাতে ডবল বন্ড পড়লো, এইটা হচ্ছে এইখানে, আর এটার কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ এটা প্লাস চার্জ। তাহলে এইটাকে কিভাবে হচ্ছে, এইটা এখানকে গেল, এই ডবল বন্ডটা খুলে গেল, অর্থাৎ তার ইলেকট্রন আবার পূর্বের অবস্থায় ফিরে পেয়ে গেল, অর্থাৎ এই জায়গাটাতে ডবল বন্ড, এই জায়গাটাতে ডবল বন্ড, এইটা। তাহলে এর রেজোনেটিং স্ট্রাকচার হলো এতগুলো। তাহলে সেমভাবে যদি আমি ফেনলের করি, তাহলে কি আসবে, যে লোন পেয়ারটা এখানে যাবে, এর পাই বন্ড তাহলে খুলবে, তাহলে এইটা নেগেটিভ চার্জ হবে, তাহলে এইটা হচ্ছে ডবল বন্ড, এইটা এখানে যেহেতু ইলেকট্রন চলে যাচ্ছে প্লাস, আর পাই বন্ড যেরকম ছিল সেরকম থাকবে। আবার এইখানে কি হয়েছে, এটা নেগেটিভ চার্জ, এই পাই বন্ড হচ্ছে এখানে গেল, এইটা এখানে খুলবে, অর্থাৎ এটা এখানে ডবল বন্ড, এইখানে নেগেটিভ চার্জ হবে, এটা এখানকে, আর এটা তো যেরকম ছিল প্লাস চার্জ। আবার নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড পাই বন্ড, তাহলে কি হবে, তাহলে এইটা এইখানকে, এই জায়গাটা পাই বন্ড, এইটা নেগেটিভ চার্জ, এটা যেরকম ছিল সেরকম, অর্থাৎ এখানে নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড আবার পূর্বের অবস্থায়, তাহলে এই জায়গাটাতে ডবল বন্ড, এই জায়গাটাতে ডবল বন্ড, এই জায়গাটাতে ডবল বন্ড। এইটা হলো ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার। যদি বেঞ্জালডিহাইড করি তাহলে কি হবে, দেখো পাই বন্ড সিঙ্গেল বন্ড পাই বন্ড, এটা অলওয়েজ অক্সিজেনের দিকে খুলবে, কারণ অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, ফলে ইলেকট্রনটা হচ্ছে অক্সিজেনের দিকে শিফট করবে, অর্থাৎ এইটা এরকম হলো, তাহলে এই অক্সিজেনটা নেগেটিভ চার্জ, এই জায়গাটাতে ডবল বন্ড, আর এইখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, মিনস এইটা প্লাস, এই পাই বন্ডের কোনো চেঞ্জ হয়নি, তাহলে এইটা হলো। এরপর হচ্ছে পাই বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, অর্থাৎ কীরকম টাইপ, এই টাইপটা, পাই বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, এই টাইপের মধ্যে পড়ছে। তাহলে দেখো, তাহলে এই পাই বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, অর্থাৎ পাই বন্ডটা এখানে যাবে, তবে তাহলে কি হবে, এই জায়গাটাতে পাই বন্ড হলো, এইখানে পজিটিভ চার্জ হলো। আবার দেখো পজিটিভ চার্জ সিঙ্গেল বন্ড পাই বন্ড, তাহলে এইটা এইখানকে যাবে, অর্থাৎ এই জায়গাটাতে ডবল বন্ড হবে, এইখানে প্লাস চার্জ, এটা কোনো চেঞ্জ হয়নি, তাহলে এই জায়গাটার কোনো চেঞ্জ হয়নি, যেরকম ছিল সেরকম থাকবে। আবার কি হবে, এইটা নেগেটিভ চার্জটা আবার ফিরে পাবে, অর্থাৎ এইটা হচ্ছে ডবল বন্ড পাই বন্ড, এইটা এরকমভাবে হচ্ছে। আরেকটা করছি দেখো নাইট্রো গ্রুপের ক্ষেত্রে, তাহলে এইটা এইখানকে, অর্থাৎ এই জায়গাটাতে ডবল বন্ড, আর এর কোনো চেঞ্জ হয়নি, তাহলে এটা নেগেটিভ চার্জ, এইখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, অর্থাৎ এখানে প্লাস চার্জ। সেমভাবে এইটা এইখানকে যাবে, তাহলে এইখানে এইটা প্লাস, এটার কোনো পরিবর্তন হয়নি, তাহলে ও মাইনাস, কী হবে, এইটা থেকে এইখানকে, অর্থাৎ এইখানে নেগেটিভ, এখানে প্লাস চার্জ, মানে এইটা এখানে কোনো পরিবর্তন হয়নি, মাইনাস। আবার হচ্ছে এইটা এইখানকে গেল, এই পাই বন্ড আবার পূর্বের অবস্থায় ফিরে পেলাম, মানে এই জায়গাটাতে ডবল বন্ড, এই জায়গাটাতে ডবল বন্ড, এটা ডবল বন্ড, এইখানে ডবল বন্ড তৈরি হয়েছে, এই যে এখানে গেল।
এই হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, এইভাবে হচ্ছে আঁকতে হবে। আরও কিছু উদাহরণ নেই, ধরো আমি কার্বন ডাইঅক্সাইডের করব, তাহলে সি ডবল বন্ড ও এইটা, তাহলে অক্সিজেনের লোন পেয়ার আছে, তাহলে এই লোন ইলেকট্রন এইখানে গেল এইটা, তাহলে কি হবে, তাহলে সি এখানে দেখো এটা ডবল বন্ড ছিল, এখানে লোন ইলেকট্রন এখানে গেল, তাহলে এটা ট্রিপল বন্ড হয়ে গেল, যেহেতু ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে তাই এটা প্লাস চার্জ, আর এই পাই বন্ড খুলে গেল অর্থাৎ শিফটিং করলো এই পাই ইলেকট্রনটা অক্সিজেনের দিকে, তাহলে এটা নেগেটিভ চার্জ। তাহলে কার্বন ডাইঅক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার এইটা। এক্সাম্পল 6, ধরো অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, তাহলে CH3 সি ডবল বন্ধন ও OH, তাহলে ধরো এর লোন পেয়ার আছে, তাহলে এই লোন পেয়ার এখানে গেল, এর পাই বন্ড খুলবে, তাহলে এর রেজোনেটিং স্ট্রাকচার কী হবে, CH3CO মাইনাস, আর এইটা এই জায়গাটাতে ডবল বন্ড OH। এইগুলো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। আশা করি বুঝতে পেরেছো রেজোনেটিং স্ট্রাকচার কী করে আঁকতে হবে। আচ্ছা, এই বন্ড অর্ডার জিনিসটা আমরা এমও থিওরিতে করেছি কেমিক্যাল বন্ডিংয়ে। এখন আমরা রেজোনেটিং স্ট্রাকচার থেকে বন্ড অর্ডার কীভাবে ক্যালকুলেশন করবে তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে, যে বন্ড অর্ডার ইজ ইকাল টু টোটাল নাম্বার অফ বন্ড বিটুইন টু অ্যাটমস ইন এ স্ট্রাকচার। একটা রেজোনেটিং স্ট্রাকচারে দুটো অ্যাটমের মধ্যে কতগুলো বন্ধন আছে বাই নাম্বার অফ টোটাল নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, অর্থাৎ একটা মলিকুলের যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার হবে তাকে দিয়ে ভাগ করো। সূত্রটা ভালো করে বুঝতে পারলে? তাহলে বেঞ্জিন দেখো, বেঞ্জিনের হচ্ছে এই জায়গাটাতে পাই বন্ড, এই জায়গাটাতে পাই বন্ড, এই জায়গাটাতে পাই বন্ড থাকলে, তাহলে এইটাকে যদি আমি রেজোনেন্স করি তাহলে এইটা হয়, তাহলে এইটা, তাহলে আমি যদি পার্টিকুলার এই 1 2 3 4 5 6 নাম্বারিং করে দিলাম, তাহলে C1C2 কার্বনের জন্য বের করতে চাইছি, বন্ড অর্ডার হচ্ছে C1C2 কার্বনের জন্য বের করতে চাইছি। তাহলে এই C1C2-র মাঝখানে কটা বন্ড আছে, একটা বন্ধন আছে এই অবস্থাতে, তাহলে এইটা হচ্ছে 1। এই অবস্থাতে কত আছে, এই অবস্থাতে দ্বিবন্ধন আছে, তাহলে 2 বাই হচ্ছে টোটাল রেজোনেটিং স্ট্রাকচার কত 2, দুটো রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে এটা 1.5। সেমভাবে তোমার কি হবে, কার্বনেট আয়নের যদি রেজোনেটিং স্ট্রাকচার করি তাহলে কি হবে, এই নেগেটিভ চার্জ সিঙ্গেল বন্ড পাই বন্ড রেজোনেন্স করবে, তাহলে এই জায়গাটাতে ডবল বন্ড হবে, এইখানে নেগেটিভ চার্জ হবে, আর এইটা অলরেডি নেগেটিভ চার্জ ছিল, আবার কি হবে, এই নেগেটিভ চার্জ এখানে গেল, এই পাই বন্ড খুললো, অর্থাৎ এইটা নেগেটিভ চার্জ হবে, এই জায়গাতে ডবল বন্ড হবে, এইটা নেগেটিভ চার্জ যেরকম ছিল সেরকম। তাহলে পার্টিকুলার ধরো আমি এই বন্ডটার ক্যালকুলেশন করতে চাইছি, তাহলে এই বন্ডটার যদি আমি ক্যালকুলেশন করতে চাই, এই অবস্থাতে এই স্ট্রাকচারে কত ছিল, দ্বিবন্ধন ছিল, তাহলে 2। এই স্ট্রাকচারে কটা বন্ধন ছিল, একটা সিঙ্গেল বন্ড ছিল, এই স্ট্রাকচারে কি ছিল, একটা বন্ধন ছিল, তাহলে এখানে হচ্ছে কত হলো, টোটাল রেজোনেটিং স্ট্রাকচার 3, তার মানে এটা 1.33 হবে। আচ্ছা দেখো, স্ক্রিনে যে প্রবলেমটা ভাসছে এটা একবার জয়েন্টে সালে এসেছিল, এটা আমরা ব্যাখ্যা করব রেজোনেন্স থিওরি থেকে। এই প্রবলেমটাতে আমি ভিভিডি থিওরি থেকে বা এমও থিওরি থেকে, এই ডেটিভ পাই বন্ড ভিভিডি থিওরি থেকে, আর হচ্ছে এমও থিওরি থেকে আমরা জেনেছি বন্ড অর্ডার 3 হয়। কার্বন ডাইঅক্সাইড যেহেতু এটা রেজোনেন্স আসবে, তাই এর রেজোনেটিং স্ট্রাকচার করে বন্ড অর্ডার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এর হচ্ছে লোন পেয়ার আছে, লোন পেয়ার এখানে গেল, এই পাই বন্ড খুললো, তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে, এটা ট্রিপল বন্ড হচ্ছে, আর এইখানে হচ্ছে নেগেটিভ চার্জ হচ্ছে। আবার অল্টারনেটিভ দিকেও তো রোটেট করতে পারতো, অর্থাৎ এই পাই বন্ড লোন পেয়ার এখানে যেত, এই পাই বন্ড খুলতো, অর্থাৎ এইখানে নেগেটিভ চার্জ হতো, মিনস এটা ট্রিপল বন্ধন, এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, এইখানে হচ্ছে প্লাস চার্জ হতো, এরকম ব্যাপারটা হতো। তাহলে এর বন্ড অর্ডার পার্টিকুলার যদি আমি এই বন্ডটার ক্যালকুলেট করতে চাই তাহলে আসবে কি, ক্যালকুলেট করব, দেখো এইটা হচ্ছে ক্যালকুলেট করব, তাহলে এই অবস্থাতে তার বন্ড কটা বন্ড ছিল, দুটো বন্ড ছিল, এই অবস্থাতে কটা বন্ড আছে, একটা বন্ড, এই অবস্থাতে কটা বন্ড আছে, 3টে বন্ড, তাহলে 3টে বন্ড, আর রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে 3। এটা কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার নয়, এটা আমি অল্টারনেটিভ ওয়ে হতে পারে তাই সেটা দেখালাম। তাহলে বন্ড অর্ডার 3 মিনস এইটা কত আসবে, বন্ড অর্ডার 1.33।
সরি, এটা হচ্ছে কত আসবে 2। সেমভাবে আমি যদি কার্বনেট আয়নের জন্য ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে, তাহলে এই নেগেটিভ চার্জ এখানে গেল, এই পাই বন্ড খুললো, তাহলে এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, এইখানে ডবল বন্ধন, এইখানে তো যেরকম নেগেটিভ চলে আসলে সেরকম আসবে, তাহলে এই পাই বন্ড এই লোন পেয়ার নেগেটিভ চার্জ এখানে, পাই বন্ড এখানে যাবে, তাহলে এই জায়গাটাতে ডবল বন্ড আর এখানে হচ্ছে নেগেটিভ চার্জ হবে, আর এইটা যেরকম ছিল নেগেটিভ চার্জ সেরকম থাকবে। আমি এই বন্ডটার ক্যালকুলেট করব, এই বন্ডটার ক্ষেত্রে বন্ড অর্ডার ক্যালকুলেশন করব। তাহলে এই অবস্থাতে তার কটা বন্ড ছিল, দুটো। এই অবস্থাতে কটা আছে, একটা। এই অবস্থাতে কটা বন্ড আছে, একটা। বাই হচ্ছে টোটাল রেজোনেটিং স্ট্রাকচার 3, তাহলে বন্ড অর্ডার এখানে কত আসবে 1.33। তাহলে বন্ড অর্ডার যার বেশি হবে তার বন্ড লেন্থ কম হবে, অর্থাৎ এইটার বন্ড লেন্থ হচ্ছে সব থেকে কম, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা। তাহলে অর্ডারটা কি হবে, প্রথমে CO, তারপরে হচ্ছে CO2, তারপরে হচ্ছে CO3 2-। স্ক্রিনে যে প্রবলেমটা ভাসছে দেখো, এটা জানতে চেয়েছে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার বা কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে সেটা জানতে চেয়েছে। প্রবলেমটাতে দেখো, আমি ভিভিটি থিওরি থেকে নাইট্রেটের যদি স্ট্রাকচার আঁকি তাহলে হচ্ছে এরকম ধরনের একটা স্ট্রাকচার হয়, এটাকে বলা হয় ডেটিভ পাই বন্ড বা কোঅর্ডিনেট বন্ড। এই কোঅর্ডিনেট বন্ডটা রেজোনেন্স স্ট্রাকচার আঁকার সুবিধার্থে এ যেহেতু ডোনেট করছে, তাহলে এর মাথায় প্লাস চার্জ যেহেতু দান করে দিচ্ছে, আর এর মাথায় প্লাস মাইনাস চার্জ হিসেবে লিখতে পারি, দেখানো যায়। তাহলে এইটা হচ্ছে এরকমভাবে ব্যাপারটা হলো। এরপরে হচ্ছে রেজোনেন্স আঁকো, তাহলে এইটা এইখানকে যাবে, এই পাই বন্ড খুলবে পুরো কার্বনেটের মতো, তাহলে এই জায়গাটাতে হলো নেগেটিভ চার্জ, এই জায়গাতে ডবল বন্ড, আর যেরকম প্লাস চার্জ ছিল সেরকম এটা নেগেটিভ চার্জ। আবার এইটা এইখানকে এই পাই বন্ড খুলবে, মিনস এইটা নেগেটিভ চার্জ, এই জায়গাটাতে পাই বন্ড, এটা যেরকম ছিল সেরকম, এটা নেগেটিভ চার্জ। তাহলে টোটাল নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেন্স স্ট্রাকচারস ইজ ইকুয়াল টু কত হবে 3। একটা 20 মিনিটের ভিডিও করতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, কোনো কোনো ভিডিও আরও বেশি সময় লাগে। সবার কাছে এইটা অনুরোধ যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, আর নতুন যদি কেউ হও তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি রেজোনেন্স সম্পর্কে আরও বেশি জানতে হয় তাহলে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ